আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকে আমাদের নিবেদন বজ্রপুরের কারাগার। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি অনিব্রত। গল্পে রাজীবের চরিত্রে শামীম ও সুমনের চরিত্রে দেবপ্রিয়। তো শুরু হচ্ছে আজকের আমাদের গল্প বজ্রপুরের কারাগার। বজ্রপুর গ্রামটার নাম শুনলেই আজও অনেকের গায়ে কাঁটা দেয়। নদীর ধারে নিঃসঙ্গ পাহাড় ঘেরা সেই ছোট্ট গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত, রাত নামলেই যেন অন্য এক জগৎ হয়ে যায়। গাছের পাতার ফাঁকে ফাঁকে বাতাসের হাহাকার, দূরে বটগাছের গোড়ায় পেঁচার ডাক, আর মাঝে মাঝে ভেসে আসা মানুষের মতন একটা কান্নার আওয়াজ। গ্রামের লোকেরা বলে ওই কান্না নাকি বজ্রপুরের কারাগারের ভেতর থেকে আসে। রাজীব ছিল বজ্রপুরের সবচেয়ে কুখ্যাত ছেলেদের একজন। বয়স তার 20 কোঠায়, মুখে সর্বদা হাসি, চোখে একরকম দুষ্টু ঝিলিক। গ্রামের সবাই তাকে ভয় পেত। কেউ তার কাছে যেত না, কেউ তার সঙ্গও চাইত না। কিন্তু রাজীবের বন্ধুরা সুমন আর বাপ্পা তারই মতন বকাটে ছিল। এই তিনজন মিলে গ্রামের ত্রাস তৈরি করত। তবুও তাদের মধ্যে রাজীব ছিল নেতা। একদিন সন্ধেবেলায় হাটে চায়ের দোকানে বসে ওরা তিনজন গল্প করছিল। তখন হঠাৎ সুমন বলল, এ রাজীব, শুনেছিস গত রাতে কারাগারের দিক থেকে আবার নাকি কান্নার আওয়াজ এসছে? আরে ভূত টুত বলে কিছু হয় নাকি? ওসব পুরনো গল্প বাদ দে তো। রাজীব তখন ঠোঁটে সিগারেট চাপিয়ে চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, বল, বাজি ধরবি একটা? সুমন ও বাপ্পা তাকালো ওর দিকে। বাজি মানে? রাজীবের চোখে তখন একটা নতুন ঝলক। আজ রাত 12টায় আমি যাব বজ্রপুরের কারাগারের ভিতরে। হারিকেন নিয়ে একাই যাব, আর সকাল পর্যন্ত থাকবো। সাহস থাকলে তোদেরকে আমার সঙ্গে যাস। চায়ের দোকানের লোকজন চুপ হয়ে গেল। ওই কারাগারের নাম শুনলে সবাই থরথর করে কাঁপত। বলা হয় ইংরেজ আমলে ওই কারাগারে ধরা হতো চাষি, বিদ্রোহী ও বিপ্লবীদের। আর রাতের অন্ধকারে তাদের ওপর চলত অকথ্য নির্যাতন। কাউকে পিটিয়ে মারা হতো, কাউকে আবার শ্বাসরোধ করে, কাউরির আবার গায়ে আগুন লাগিয়ে তাদের আত্মা হারানো হতো। গ্রামের বৃদ্ধরা বলতো, যাদের রক্ত ওই কারাগারের দেওয়ালে শুকিয়েছে তারা কেউ আজও শান্তি পায়নি। রাজীব, ওসব জায়গায় গেলে কিন্তু যা কিছু হতে পারে। হবে কি? ভূত আমাকে খেয়ে ফেলবে নাকি? হাসির কথা বলিস বাবা। বাপ্পা মজা করে বলল, তাহলে দেখা যাক আজ রাতেই কে আসল মর্দ। বাজি ঠিক হলো। শর্ত, রাজীব হারিকেন নিয়ে একা যাবে কারাগারের ভেতরে। ওরা দুজন বাইরে বসে পাহারা দেবে। সকাল পর্যন্ত ও টিকলে বাজি জিতবে, আর না পারলে মানতে হবে রাজীব ভীতু। রাত 9টার দিকে রাজীব বাড়ি ফিরল। মায়ের চোখে ঘুম, কিন্তু রাজীবের মনে তখন আগুন জ্বলছে। বাবা মারা গিয়েছেন বহু বছর আগে। মা একা, ভরসা এই ছেলেটা, যে নিজের জীবনটাই যেন এক মজা হিসেবে নিয়ে নিয়েছে। ঘরে ঢুকে সে একটা পুরনো হ্যারিকেন বার করল। তেলের পরিমাণটা দেখে সে মনে মনে তৃপ্তি পেল। তারপর শার্টের বোতামটা খুলে কোমরে ছুরি গুজে আয়নার সামনে দাঁড়ালো। নিজের মুখের দিকে তাকিয়ে বলল, এই রাজীব, ভয় পাস না, ভূত থাকলে আজ দেখা হবে। বাইরে তখন পূর্ণিমার আলো। চাঁদের আলোয় গোটা গ্রামটা যেন সাদা ধূসর হয়ে উঠেছে। রাস্তার কুকুরগুলো দূরে ঘেউ ঘেউ করছে, আর হালকা কুয়াশা ভাসছে বাতাসে।
রাত 12টার কিছু আগে 3 বন্ধু বেরোলো। বজ্রপুরের কারাগারটা ছিল গ্রামের একদম প্রান্তে, পুরনো জঙ্গলের ভেতরে। কেউ ওদিকে যায় না। পথটা যতই এগোয় বাতাস যেন ভারী হয়ে ওঠে। মাঝে মাঝে পোকামাকড়ের ডাক, আর দূর থেকে শোনা যায় নদীর ঢেউয়ের শব্দ। কারাগারের সামনে পৌঁছে ওরা দাঁড়ালো। ভাঙা গেটটা আধ খোলা। লোহার জং ধরা কড়িকাঠগুলো কেঁপে কেঁপে আওয়াজ করছে। মাটিতে পুরু শ্যাওলা, দেওয়ালের ফাঁকে ফাঁকে বুনো লতা। একসময় এইখানে ইংরেজদের সেনারা পাহারা দিত, আর এখন শুধুই বাতাসের হাহাকার। সুমন বলল, এ রাজীব, তোকে আরেকবার ভাবতে বলছি ভাই। এই তোরা এখানেই থাক, আমি ভিতরে যাচ্ছি, সকালে দেখা হবে। ও হ্যারিকেন জ্বালালো। মৃদু আলো ঝলমল করে উঠল অন্ধকারে। তারপর ধীরে ধীরে সে গেট ঠেলে ভেতরে ঢুকল। গেটের আওয়াজ যেন কারাগারের বুক ফুঁড়ে এলো। ভেতরে প্রবেশ করতে রাজীবের মনে হলো বাতাসটা যেন একেবারে থেমে গেছে। দেয়াল জোড়া স্যাঁতসেঁতে, মেঝেতে পুরো ধুলো, আর ছাদের ফাটল দিয়ে জল পড়ছে টপ টপ করে। হ্যারিকেনের আলোয় মাঝে মাঝে দেখা যায় দেওয়ালে আঁকা পুরনো দাগ, যেগুলো দেখতে রক্তের মতন শুকনো লালচে। রাজীব থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর নিজেকে বোঝালো, এ তো সব পুরনো দাগ, ভয় পাওয়ার কিছু নেই। কারাগারের ভেতরে একটার পর একটা সেল, লোহার দরজা, মরচে ধরা তালা, আর ভেতরের অন্ধকার। রাজীব হাঁটতে হাঁটতে দেখতে পেল একটা সেলে পুরনো কাঠের খাটের মতন কিছু পড়ে আছে। মধ্যভাগ পচে যাওয়া দড়ির টুকরো। মনে হলো কেউ যেন ঝুলে ছিল এক সময়। তার বুকের ভেতর কেমন যেন একটা করে উঠল। সে নিজেকে শক্ত করল, আর ঠিক তখনই পেছন থেকে একটানা একটা শব্দ শোনা গেল। রাজীব চমকে পেছনে তাকালো। হ্যারিকেনের আলোয় কেউ নেই, শুধু দরজাটা যেন একটু নড়ছে। বাতাসে এমন শব্দ হতেই পারে, সে ভাবল, কিন্তু সেই শব্দটা থামল না। একই তালে যেন কেউ ধীরে ধীরে মাটিতে হাঁটছে। রাজীবের গলায় যেন কাঁটা ফুটে উঠল। সে হ্যারিকেন তুলে ধরল, আলোয় ছড়িয়ে দিল চারিদিক। তখন দেখল একটা সেলের ভেতরে দেয়ালের ফাঁক থেকে কিছু একটা নড়ছে, হাতের মতন। হ্যাঁ, যেন একটা শুকনো পচা হাত। রাজীব এক পা পিছিয়ে গেল। হ্যারিকেন কাঁপছে তার হাতে। হঠাৎ হঠাৎ সেই হাতটা দেওয়ালের ভেতর থেকেই যেন মাটিতে আঘাত করল। রাজীবের বুকের ভেতর বজ্রপাত হলো। সে দৌড় দিতে গেল, কিন্তু পা পিছলে পড়ে গেল মাটিতে। হ্যারিকেনের আলো কাঁপতে কাঁপতে পড়ে গিয়েও নিভল না, কিন্তু আলোটা যেন হঠাৎ ফ্যাকাশে হয়ে উঠল। আর তখনই হাওয়ার মধ্যে ভেসে এলো একটা কণ্ঠ, মৃদু, কর্কশ আর আর শীতল। পানি দে, পানি, পানি দে। রাজীব স্থির হয়ে গেল। তার গলা এখন শুকিয়ে কাঠ। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 আছিস ওখানে? কোথাও কোনো উত্তর নেই। শুধু দূর থেকে কারাগারের এক প্রান্তে শুধুমাত্র দরজার শব্দ। রাজীবের হাত কাঁপছে, ঘাম গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সে বুঝল, যাই হোক, এখন বেরোতে হবে। ধীরে ধীরে সে পা টিপে গেটের দিকে এগোতে লাগলো।
হ্যারিকেনের আলোয় ছায়াগুলো যেন লম্বা হয়ে তার দিকেই আসছে। যখন গেটের কাছে পৌঁছলো সে, তখন দেখল গেটটা বন্ধ হয়ে গেছে। যেখান দিয়ে সে ঢুকেছিল এখন সেখানে ভারী লোহার কড়িকাঠ আটকানো। বাইরে থেকে নয়, ভেতর থেকেই। রাজীব গেট ঠেলল, চিৎকার করে বলল, সুমন, সুমন, বাপ্পা, বাপ্পা, খুলে দে দরজা। কিন্তু কোনো আওয়াজ এলো না, বরং দূরে কারাগারের করিডোরে আবার সেই কণ্ঠ, পানি দে, পানি, পানি দে। তারপর ধীরে ধীরে গলার আওয়াজ বদল। তুই কেন এলি এখানে? হ্যারিকেনের আলো তখন কাঁপছে, আর দেওয়ালে এক অদ্ভুত ছায়া নাচছে। রাজীব এক মুহূর্তের জন্য বুঝতে পারল না সে জেগে আছে না দুঃস্বপ্ন দেখছে। কিন্তু পরের মুহূর্তেই হাওয়া কেমন যেন ভারী হয়ে গেল, আর কোথা থেকে যেন হালকা গন্ধ এলো, পুরনো রক্তের মতন। সে গলা শুকিয়ে বলল, ভূত হলে আয়, দেখে নি। কিন্তু কথাটা মুখ থেকে বেরোতেই পেছন থেকে কারো গলা সে শুনতে পেল, একদম তার কানের পাশেই। আমরা তো এখানেই আছি। রাজীবের দেহ জমে গেল। হ্যারিকেনের আলো এক ঝলকে নিভে গেল। চারিদিক অন্ধকার, শুধু শোনা গেল এক ফিস ফিস আওয়াজ, আছি রে, আছি। অন্ধকার, এমন এক অন্ধকার যা আলোকে গিলে ফেলে। রাজীব চোখে কিছুই দেখতে পাচ্ছে না, শুধু কানে শুনছে শ্বাসের শব্দ। না, ওর নিজের নয়, আরও কারোর। কাছেই কেউ আছে। সে হাঁপাতে হাঁপাতে হাতড়ে হ্যারিকেনটা খুঁজে পেল। আলো নিভে গেছে, তবু কাঁচের ভেতরটা এখনো উষ্ণ আছে। কাঁপা হাতে লাইটার বের করে জ্বালাতে গেল সে, কিন্তু আগুন ধরল না। 3 বার চেষ্টা করল, তবুও না। চতুর্থবারে হালকা একটা স্পার্ক উঠতেই এক মুহূর্তের জন্য আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলোর ঝলকে রাজীব দেখল কিছু মুখ। 10-12টা মুখ তার চারপাশে ঘিরে আছে ওকে। ফ্যাকাশে, শুকনো, দৃষ্টিহীন মুখগুলো, যেন মানুষের নয়। একটা মুখের চোখ থেকে রক্ত ঝরছে, আরেকটার মুখের চোয়াল কাটা, তবুও ঠোঁটটা নড়ে উঠছে। আর সবাই যেন একই কথা বলছে, আমরা তো এখানেই আছি। লাইটারটা নিভে গেল। রাজীব এক ধাক্কায় পেছনে সরে গিয়ে মাটিতে ধপাস করে পড়ল। বুকের ভেতর কেউ যেন তার আগুন জ্বালিয়ে দিয়েছে। সে চিৎকার করে উঠল, কেউ আছো? আর তার গলার আওয়াজ কারাগারের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু যেন অন্য এক কণ্ঠে ফিরে এলো, আছি রে, আছি। হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এলো। রাজীবের হ্যারিকেনটা নিজে থেকেই জ্বলে উঠল, যেন কেউ ফুঁ দিয়েছে ভেতর থেকে। আলোয় দেখা গেল এখন চারপাশে কেউ নেই, শুধু একটা দরজা, কারাগারের একদম শেষ প্রান্তে। দরজাটা একটু খোলা, ভেতর থেকে গন্ধ আসছে, জলা কাঠের আর পচা মাংসের মতন গন্ধ। রাজীব এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে ভাবল, বাইরে যাওয়ার দরজা বন্ধ, বাকি একমাত্র রাস্তা এইটা। যদি এটা দিয়ে বেরোনো যায়। মাথায় সেই চিন্তা নিয়ে সে ধীরে ধীরে এগোলো দরজার দিকে। দরজার উপরে লেখা সেল নম্বর 41, কন্ডেমড। নিচে ইংরেজি হরফে আরও কিছু দাগ মরচে পড়ে একটু অস্পষ্ট হয়ে গেছে।
দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রাজীবের চোখে পড়ল ঘরের মাঝখানে একটা কাঠের টেবিল। টেবিলের ওপর পুরনো এক ডায়েরি, আর তার পাশেই লোহার বালতি, শুকনো রক্তে ভর্তি। আর ঘরে এক কোণে বাঁধা একটা মানুষের কঙ্কাল, দড়িতে ঝুলছে, মাথাটা নিচু, আর বুকের হাড়ে স্পষ্ট একটা দাগ। সেখানে আর লেখা। রাজীবের বুক কেঁপে উঠল। সেই ডায়েরিটার কাছে গেল, খুলে দেখল প্রথম পাতায় লেখা মার্চ 1857, প্রিজনার নম্বর 41, রাজীব। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পাতাগুলো উল্টে পড়তে লাগলো কাঁপা হাতে। লেখা আছে ইংরেজিতে, কিভাবে এক চাষিকে ভুল অভিযোগে ধরে এনে এখানে রাখা হয়েছিল। তার নাম রাজীব সিংহ, যে সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাকে টানা 7 দিন ধরে নির্যাতন করা হয়। শেষে ওকে হত্যা করা হয় এই ঘরে। শেষের পাতায় লেখা, He screamed for water before he died. No one gave him any. The cell still echoes his trust. রাজীবের গলা শুকিয়ে কাঠ। তার মনে হলো কারোর গলার ভেতরে সেই কর্কশ আওয়াজ আসছে আবার। পানি দে, পানি, পানি দে। সে ডায়েরি বন্ধ করলো, কিন্তু ডায়েরি বন্ধ হতেই ঘরটা কেমন যেন কেঁপে উঠল। দড়িতে ঝুলতে থাকা কঙ্কালটা দুলে উঠল। রাজীব দৌড় দিল, দরজা খুলে করিডোরের দিকে ছুটল, কিন্তু করিডোরটা আর আগের মতো নেই। যেখানে সোজা রাস্তা ছিল, এখন বাঁক, ঘুরপাক আর ঘর। প্রতিটা দেওয়ালে রক্তে লেখা অক্ষর। পানি দে, পানি, পানি দে। সে দৌড়তে দৌড়তে একসময় পৌঁছে গেল আরেকটা বড় হল ঘরে। মাঝখানে কিছু মানুষের ছায়া বসে আছে। ছায়াগুলো নড়ছে না, কিন্তু মাথাগুলো একদিকে ঘুরে তাকিয়ে আছে তার দিকেই। রাজীবের হ্যারিকেন কাঁপছে। সে ধীরে ধীরে এগোলো, আর দেখতে পেল ওরা সবাই বসে আছে, হাতে শিকল বাঁধা, চোখ বন্ধ, কিন্তু ঠোঁট নড়ছে। তাদের মধ্যে একজন বলল, ওরা ফিরে এসেছে, ওরা ফিরে এসেছে। রাজীব চিৎকার করে উঠল, কে 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 ফিরে এসেছে? হঠাৎই এক ছায়া চোখ খুলল। দুটো চোখ ফ্যাকাশে সাদা, কিন্তু তাদের মাঝখানে এক ফোঁটা আগুন। আর সেই চোখের ভেতর রাজীব যেন দেখল নিজেরই প্রতিচ্ছবি। রক্তমাখা, হাত বাঁধা, গলায় দড়ি। তার পুরো ঘর একসঙ্গে কেঁপে উঠল। চারিদিকের দেওয়াল থেকে ভেসে এলো এক আওয়াজ, রাজীব, তুই আবার এলি কেন? আমাদের শাস্তি যে এখনো শেষ হয়নি, তুইও এবার বন্দি। রাজীব কানে হাত দিল, কিন্তু আওয়াজটা থামল না। তারপর হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে সে অনুভব করল তার পেছন থেকে কেউ একটা হাত রাখলো তার কাঁধে। হাতটা ঠান্ডা, শক্ত, হাড়ের মতো। আর আর একটা গলা ফিস ফিস করে বলল, তুই আমি, আর আমি তুই। রাজীব ধাক্কা মেরে ছিটকে সরিয়ে দিল সেটাকে। হ্যারিকেন পড়ে গেল মাটিতে, আর মুহূর্তের মধ্যে ঘর ভরে গেল কুয়াশায়। সে কাস্তে কাস্তে পেছনের দরজাটা খুঁজতে লাগলো। তখনই হঠাৎ ঘরের দেওয়ালে একটা ছায়া গাঢ় হয়ে উঠল। রাজীবেরই ছায়া, কিন্তু সেটা নড়ছে না তার সঙ্গে। সে একবার হাত নাড়ল, কিন্তু ছায়াটা নাড়ল না, বরং নিজের থেকেই ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে, আর ফিস ফিস করে বলল, তুই তো আমার জায়গায় নিতে এসেছিস রাজীব।
রাজীবের ভেতর থেকে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। সে দৌড়তে লাগলো। কোথায় যাচ্ছে জানে না, শুধু অন্ধকারে দৌড়াচ্ছে, যতক্ষণ না হঠাৎ এক দরজার সামনে গিয়ে পড়ল। অদ্ভুত দরজা, পুরনো কালো কাঠে খোদাই করা অসংখ্য নাম। সব নামের শুরুতেই একটাই শব্দ, রাজীব। তারপর দরজার নিচে রক্তের মতন কিছু গড়িয়ে পড়ছে। রাজীব হাঁটু গেড়ে বসে সেটা ছুঁয়ে দেখল। ঠান্ডা কিন্তু ঘন। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতের নখগুলো লম্বা, পচা, কিন্তু দৃঢ়ভাবে তার কবজি চেপে ধরল। রাজীব আর্তনাদ করে উঠল, টান মেরে হাত ছাড়াতে গেল, কিন্তু হাতটা ছাড়ল না, বরং টেনে নিচ্ছে ভেতরে। আর সেই সময় দরজার ওপাশ থেকে গলার আওয়াজ এলো, বেরোতে পারবি না রে, বেরোতে পারবি না। রাজীব মরিয়া হয়ে হ্যারিকেনের কাঁচ ভেঙে ফেলল। তার ভেতরের আগুনে হাত ঢুকিয়ে ছুঁড়ে মারল সেই হাতের দিকে। চোখ ধাঁধানো আলো, এক মুহূর্তের জন্য ঘর জ্বলে উঠল, আর দেখা গেল অসংখ্য মুখ, অজস্র চোখ, দেওয়াল জুড়ে শুধু রাজীবেরই নাম। সবাই চিৎকার করছে, বেরোতে পারবি না রে, বেরোতে পারবি না। তারপর অন্ধকার, সব থেমে গেল। শুধু শোনা গেল দূরে কারাগারের ভেতরে এক পাগলের হাসি। রাজীব, রাজীব। রাজীব তখন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত এক হাসি। হ্যারিকেনটা এখনো জ্বলছে তার হাতে, কিন্তু আলোটার বাইরের নয়। মনে হচ্ছে যেন ভেতর থেকে কেউ আলো জ্বালাচ্ছে তার চোখের ভেতর থেকে। সে হাঁটতে লাগলো ধীরে ধীরে। সামনে একটা নতুন দরজা, যেটা আগে ছিল না। দরজার ওপরে লেখা, অন্ধকারের বাইরে আলো নেই। রাজীব কোনো দ্বিধা ছাড়াই দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল, আর দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। নরম একটা আওয়াজ। অন্ধকার ফিরে এলো আগের চেয়েও গভীর হয়ে। হ্যারিকেন নিভে গেছে। এবার রাজীবের কানে শুধু একটা শব্দ বাজতে লাগলো, শিকল ঘষার শব্দ। তারপর একটার পর একটা হাত বেরোতে লাগলো দেওয়াল থেকে। কেউ তার জামা ধরে টানছে, কেউ তার গলা জাপটে ধরছে, কেউ পায়ের দিকে টানছে তাকে। রাজীব চেঁচিয়ে উঠল, ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে। কিন্তু সেই চিৎকারও থেমে গেল, কারণ এক হাত তার মুখ চেপে ধরল, আর সেই হাতের আঙুল থেকে ঝরছে লাল তরল রক্ত, নয় যেন আগুন। তারপর একসাথে কেউ যেন চেঁচিয়ে উঠল, বজ্রপুরের কারাগারে কেউ বাঁচে না। রাজীবের মাথায় বজ্রপাতের মতন শব্দ হলো, চোখের সামনে আলো ঝলসে উঠল। দেখল সে দাঁড়িয়ে আছে আবার সেই প্রথম ঘরে, যেখানে ডায়েরি ছিল। টেবিলের ওপর আবার সেই ডায়েরি খোলা, শেষ পাতায় লেখা, আজ রাতেও 41 নম্বর বন্দি মরল। আবারও বাঁচবে, আবারও মরবে, যতদিন না সে বুঝবে সে কে। ডায়েরির নিচে লেখা রক্তে, আর তাতে এক নতুন নাম, রাজীব রয়, 2025। রাজীব বুঝল এই গল্পের সেও চরিত্র, যে বহুদিন আগেই বন্দী হয়েছে নিজের অহংকারে, যে ভূতের গল্পে ভূত হয়েই থেকে গেছে নিজেই। তারপর সে হাসল, একটা নিস্তব্ধ পাগলের হাসি।
চোখে আগুনের মতন আলো। সে বলল, তোমাদের সঙ্গেই আমি থাকবো চিরকাল। আর মুহূর্তে চারপাশের অন্ধকার ওকে যেন গিলে নিল। দেওয়ালের গায়ে নতুন এক লেখা ফুটে উঠল, প্রিজনার নম্বর 41, রাজীব রয়। রাতের আকাশে তখন ঘন কালো মেঘ। বজ্রপুরের গ্রামের ওপর নেমে এসেছে নীরবতা, যেন পুরো গ্রাম ঘুমিয়ে গেছে মৃতের মতো। শুধু দূরের মাঠে একটা একলা হ্যারিকেনের আলো কাঁপছে, ধীরে ধীরে এগিয়ে আসছে কারাগারের দিক থেকে। সকালে গ্রামের লোকজন শুনল এক অদ্ভুত আওয়াজ। পুরনো কারাগারের ভাঙা গেটটা নিজে থেকেই খুলে গেছে, আর তার সামনে মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে রাজীব রয়। হ্যারিকেনটা নিভে গেছে, কিন্তু এখনো উষ্ণতা বজায় আছে। রাজীবের চোখ খোলা, কিন্তু তার মধ্যে যেন শূন্যতা অবস্থান করছে। ঠোঁটের কোণে হালকা হাসি। ওকে গ্রামে নিয়ে যাওয়া হলো, ডাক্তার এলেন, কিন্তু রাজীব কোনো কথা বলল না। দিন যায়, রাত যায়, ও চুপ করে তাকিয়ে থাকে দেওয়ালের দিকে। মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলে, তারা তারা এখনো আছে, তারা বাণী চাই, তারা আমাকে ডাকছে, তারা তারা আমাকে ডাকছে। লোকজন ভাবে রাজীব হয়তো পাগল হয়ে গেছে। ওকে গ্রামের এক বৃদ্ধ কবিরাজের কাছে রাখা হলো, কিন্তু পরের দিন সকালে কবিরাজের চিৎকার শোনা গেল। ওর ঘর থেকে নাকি রাজীব গায়েব। বজ্রপুরের কারাগারের পথে কাদামাখা পায়ের ছাপ, ঠিক রাজীবের মতোই। গ্রামের মানুষ কেউ সাহস করে আর কাছে যায় না। তবুও রাতের দিকে মাঝে মাঝে কেউ শোনে ভাঙা দেওয়ালের ভেতর থেকে এক গলা, আমি ফিরে এলাম। তারপর ধীরে ধীরে প্রতিধ্বনি, আমরা সবাই ফিরেছি। কেউ বলে রাজীব মারা গেছে সেই দিনই। যে লাশটা সকালে পাওয়া গিয়েছিল সেটা আসল রাজীব নয়, ওর দৈহিক খোলস। আত্মা তখনই কারাগারে আটকে পড়ে গেছে। আর প্রতি পূর্ণিমায় হ্যারিকেনের হলুদ আলো জ্বলে ওঠে সেই ভাঙা করিডোরে। একটা ছায়া হেঁটে স্যাঁতসেঁতে মেঝে পেরিয়ে যায়। ঠোঁটে থাকে এক পাগলের হাসি। বজ্রপুর গ্রামের নতুন প্রজন্ম এখনও গল্পটা শোনে আগুনের পাশে বসে। কেউ কেউ বলে সেই কারাগারে গেলে রাতে একটা হ্যারিকেন দেখা যায়, যা নিজে থেকেই জ্বলে ওঠে। কেউ কাছে গেলে আলো নিভে যায়। আর পরের দিন গেটের কাছে পাওয়া যায় আরেকটা নতুন নাম। দেওয়ালের ওপর খোদাই করা থাকে, প্রিজনার নম্বর 41। বছর 2 পর গ্রামের এক বাচ্চা ছেলেকে পাওয়া গেল অজ্ঞান অবস্থায়। আর সে বলেছিল সে নাকি হ্যারিকেন হাতে এক লোককে হাঁটতে দেখেছে, চুলগুলো এলোমেলো, মুখে হাসি। আর সে বাচ্চাটিকে বলেছিল, ভয় পাস না, আমি রাজীব, আমি এখানেই থাকি। তারপর থেকেই বজ্রপুরের মানুষ কারাগারের নাম উচ্চারণ করে না রাতে। ওরা তাকে বলে শুধু ওই জায়গা বলে। বৃদ্ধেরা বলে প্রতিটা অহংকারী, প্রতিটা নিষ্ঠুর, প্রতিটা অবিশ্বাসী মানুষ একদিন ওই জায়গাতেই শেষ হয়। কারণ বজ্রপুরের কারাগার কোনো ইটের গাঁথুনি নয়, এটা মানুষের মনের সেই ঘর যেখানে ভয়, পাপ আর অহংকার বন্দী হয়ে থাকে চিরকাল। রাতের শেষে পূর্ণিমার আলোয় ভাঙা দরজার ওপরে ঝুলে থাকা পুরনো বোর্ডে আজও দেখা যায় বাতাসে কাঁপতে কাঁপতে থাকা একটা দাগ, বজ্রপুরের কারাগার, ক্লোজড সিন্স 1857। আর ঠিক নিচে রক্তের মতন লাল দাগে নতুন লেখা, স্টোরি কন্টিনিউস।
বজ্রপুরের কারাগারের গল্প শেষ নয়। বজ্রপুরের কারাগারের কোনো গল্প শেষ হয় না, শুধু এখানে পরের বন্দি আসে। আজকের আমাদের গল্প এ পর্যন্তই। আপনারা এতক্ষণ শুনছিলেন বজ্রপুরের কারাগার। গল্প পাঠে অনিব্রত, শামীম, দেবপ্রিয়। তো আজকের মতন শুভরাত্রি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।